উদ্বেলিত এই কারণে যে আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শোকাহত পরিবারের সদস্যরা, উপস্থিত রয়েছেন প্রয়াত হাওলাদার আব্দুর রাজ্জাকের শোকার্ত পুত্র রায়হান জামিল দীপু, উপস্থিত রয়েছেন তার কন্যা ডক্টর তামান্না জেরিন, উপস্থিত রয়েছেন প্রয়াত আশরাফ আলম কাজলের শোকার্ত ছেলে আবিদ আশরাফ এবং তার পুত্রবধূ, তার ভাগ্নে। উপস্থিত রয়েছে আশরাফ আলম কাজলের প্রিয় বন্ধুরা গোলাম কাদের, ঢাকা বিশ্ববিদ্যালয় মৃত্তিকা বিজ্ঞান বিভাগের তার সহপাঠী বন্ধু খায়রুল কবির মুসা এবং গণেশ। আমরা এই জন্য তাদের কাছে কৃতজ্ঞ। এখন সূচনা বক্তব্য রাখবেন বিক্রমপুর ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন আহমেদ। আজকের এই দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বিক্রমপুর ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, আরো উপস্থিত আছেন আমাদের যাদের উদ্দেশ্যে আমাদের এই স্মরণ সভা দোয়া মাহফিল, তাদের স্বজনরা এবং আমাদের শ্রদ্ধেয় সকল সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে আমি অত্যন্ত গভীরভাবে আমি আমার শ্রদ্ধা তো অবশ্যই আমি কি বলবো তাদের আত্মার মাগফিরাত কামনা করি, যাদের অবদানে আমরা আজকে এখানে এসে বসতে পেরেছি, আমরা এখানে এসে কথা বলছি। দ্যাট ইজ আমাদের প্রয়াত শ্রদ্ধেয় আব্দুর রাজ্জাক খান, প্রথম জীবন সদস্য, দেন প্রফেসর হাওলাদার আব্দুর রাজ্জাক শিক্ষা উপদেষ্টা ছিলেন, এবং আমার সাথে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ যিনি ছিলেন না বললেই নয়, আশরাফ আলম কাজল ভাই, প্রাক্তন সাধারণ সম্পাদক। আল্লাহ প্রত্যেককে তাদের প্রত্যেককে সর্বোচ্চ জান্নাত দান করুন, এটি আমি আমার পক্ষ থেকে আমার প্রথম অভিব্যক্তি। পরবর্তীতে আমি যেটি কিছুটা ভাবে জানতে পেরেছি যে আমাদের যে শ্রদ্ধাভাজন প্রথম দুজন, ওনাদের সাথে আমার ডিরেক্ট কোনো ছিল না আর কি, তাদের যে অবদান বিক্রমপুর ফাউন্ডেশনের প্রতি, আপনারা যারা ওনার স্বজনরা এখানে উপস্থিত আছেন শুনে খুশি হবেন যে তারা কতটা ডেডিকেটেড ছিলেন আমাদের এই ফাউন্ডেশনের প্রতি, তাদের কতটা দরদ ছিল। আমরা সেজন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারাও আপনাদের শ্রদ্ধাভাজন যে মুরব্বী, তাদের ন্যায় আমাদের এই বিক্রমপুর ফাউন্ডেশনকে সহযোগিতা অব্যাহত রাখবেন। এবং আমাদের কাজল ভাইয়ের যিনি আছেন ছেলের ওয়াইফ, তাদের বাসায় আমরা আমাদের যাওয়ার সুযোগ হয়েছিল, কথা বলার বা অসুস্থতার কারণে কাজল ভাইকে দেখতে যাওয়ার। তার সম্পর্কে আপনারা যারা বলবেন সংক্ষিপ্ত পরিচিতি নিশ্চয়ই আমরা শুনবো। তো ওনার সাথে আমার যে সম্পর্কটা ছিল সেটি ছোট ভাই বড় ভাই সম্পর্ক, আমি আসলে বলতে পারি না। ওনার চেহারাটা মনে হলে আমার সত্যি খারাপ লাগে, কথা বন্ধ হয়ে আসে। কি হবে না হবে সেটি পরের কথা, নাসির কি করতে হবে সেটি বলেন। আমার কোন একটা ইস্যুতে সে আমাকে কয়েকবার ময়মনসিংহ শহরে নিয়ে গেছে, এই অসুস্থতা থাকা অবস্থায়। এটি হয়তো আপনারা কেউ জানেন না, আমি এখানে বললাম আর কি। ময়মনসিংহ শহরে 3 দিন আমরা গিয়েছি। তো যাই হোক, আল্লাহ কাজল ভাই সহ অন্য দুজন যারা আছেন আমাদের মুরব্বী প্রয়াত হয়েছে, আমি তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে সর্বোচ্চ জান্নাতুল ফেরদৌস দান করেন।
আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ নাসিরউদ্দিন আহমেদ। আশরাফ আলম কাজল, প্রাক্তন সাধারণ সম্পাদক বিক্রমপুর ফাউন্ডেশন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1956 সালের 30 ডিসেম্বর মুন্সিগঞ্জ শহরের কোটগাঁয়। তার পিতার নাম ইয়াকুব আলী তালুকদার, মাতা লুৎফুন্নেসা। ইয়াকুব আলী তালুকদার এবং লুৎফুন্নেসা দম্পতির 9 সন্তানের মধ্যে কাজল চতুর্থ এবং ভাইদের মধ্যে দ্বিতীয়। 1971 সালে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 1972 সালের এপ্রিলে, সেই মুন্সিগঞ্জ হাই স্কুল থেকে তিনি প্রথম বিভাগে এসএসসি পাশ করে ভর্তি হন ফরগঙ্গা কলেজে। ফরগঙ্গা কলেজ থেকে কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক পাশ করে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে তিনি বিএসসি অনার্স এমএসসি কোর্স সম্পন্ন করে যোগ দেন প্রথম প্রজন্মের ব্যাংক দ্য সিটি ব্যাংক লিমিটেডে। তারপর ইউসিবিএল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক হয়ে তিনি যোগ দেন যমুনা ব্যাংক লিমিটেডে। সেখান থেকেই তিনি অবসর গ্রহণ করেন। তিনি অত্যন্ত ছোটবেলা থেকেই এবং ছাত্র অবস্থায় থেকে তিনি অত্যন্ত দক্ষ সংগঠক ছিলেন। স্কুল অধ্যয়নরত অবস্থায় তিনি সৃজনী কচিকাচার মেলায় সাথে সম্পৃক্ত হন এবং 1972 সালে গঠিত ঘাসফুল নদী সাহিত্য সংস্কৃতি গোষ্ঠীকে তিনি পুনর্গঠন করেন এবং 1973 সালে এই সংগঠনটির তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এই সংগঠনটির উদ্যোগেই 1978 সালে প্রথম সূচনা হয় বিক্রমপুর সুধী সমাবেশে, যেটি অনুষ্ঠিত হয় মুন্সিগঞ্জ শহরের ফরগঙ্গা কলেজ প্রাঙ্গণে। বিক্রমপুর সুধী সমাবেশ 1978 সদস্য সচিবের দায়িত্ব পালন করেন তিনি। যেই সুধী সমাবেশের আহ্বায়ক ছিলেন হাওলাদার আব্দুর রাজ্জাক। 1980 সালে শ্রীনগরে অনুষ্ঠিত বিক্রমপুর সুধী সমাবেশে তিনি যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন এবং 1980 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় গঠন করেন ইউনিভার্সিটি ট্যুরিস্ট অ্যাসোসিয়েশন। তারপরে 1980 সালে বিক্রমপুর ফাউন্ডেশনের গঠনের প্রস্তুতিকালে তিনি সংগঠনের সাথে জড়িয়ে পড়েন এবং তিনি ছিলেন এই সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য। যারা আশরাফ আলম কাজল জীবনের শেষ দিন পর্যন্ত এই সংগঠনটির সাথে জড়িয়েছিলেন। তিনি এই সংগঠনটিকে ভালোবাসতেন তার আপন সন্তানের মতো। 2021 সালে তিনি আকস্মিকভাবে ক্যান্সার রোগে আক্রান্ত হন এবং দীর্ঘ রোগ ভোগের পর 2024 সালের 17 অক্টোবর তিনি আমাদের ছেড়ে চলে যান। 1973 থেকে 1924 50 বছরের অধিক সময় আমি অতিবাহিত করেছি আমার বন্ধু কাজলের সাথে। সেই তার জন্ম শহর মুন্সিগঞ্জ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের কর্মজীবন এবং আমাদের কর্মজীবনও শেষে আমি জড়িয়ে ছিলাম তার সাথে। মৃত্যুর 2 সপ্তাহ আগে আমিও ছিলাম তার শয্যা পাশে। তখন তিনি কথাই বলতে পারতেন না, বিমর্ষ হয়ে পড়েছিলেন। সেই সঙ্গ, সেই স্মৃতি এখন তরঙ্গ তুলেছে আমার কোরটির ভিতর। আমার বন্ধুদের মধ্যে আমার অন্যতম শ্রেষ্ঠ বন্ধু ছিলেন আশরাফ আলম কাজল। সে ছিল এক মানবিক মানুষ। এই মানবিক বন্ধুটিকে হারিয়ে আমি আসলে খুব একা হয়ে পড়েছি। গত রাতেও স্বপ্নের ভেতর তিনি আমার কাছে ফিরে এসেছিলেন। আমাদের আরেক প্রিয় বন্ধু সুদেব পাল, যে ছিল আমার আগেই তার বন্ধু, তার বাল্য বন্ধু, তারা স্কুলে ছিলেন সহপাঠী। সুদেব পাল তাকে দেখেছেন খুব কাছ থেকে, জেনেছেন খুব কাছ থেকে। এখন সুদেব পাল আশরাফ আলম কাজলের উপর তার দীর্ঘ অনুভূতি ব্যক্ত করবেন। বিক্রমপুর ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সুদেব পাল।
সমাগত সুধীবৃন্দ, আপনাদের সকলকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই প্রবন্ধটা লিখেছিলাম কাজলের জীবিত থাকাকালীন। এটার তারিখ আছে, রচনাকালটা 4 থেকে 11 জানুয়ারি 2024। এবং আমি যখন প্রবন্ধটা লিখি তখন অ্যাকচুয়ালি এরকম একটা লেখা আমার কাছে চেয়েছিল আমাদের হাসান। তো লিখি এবং লিখতে গেলে আমি এই ভেবেছিলাম প্রবন্ধটা একটু বড় একটু ছোটো করি, আর করছি না এই জন্য যে এটা যে আমি লিখেছি কি লিখছি এটা আমি কাজলের সাথে সরাসরি আলাপ আলোচনা করেছি যে এই লিখছি এটা ঠিক লিখছি কি ঠিক লিখছি না। তো ও বলছে যে হ্যাঁ ঠিক আছে। আমি বলছি যে তোর ব্যাপারে লিখছি, আমার সবচেয়ে বড় ভয় আমি কোথাও ভুল লিখছি কিনা, কিছু কম লিখছি সেটা চলবে, কিন্তু কোথাও ভুল লিখছি কিনা। তো ও বললো যে না এরকম চলবে। এবং বিশেষ করে কিছু নাম এখানে আসবে আমি যখন প্রবন্ধটা পড়ব, যা এই নামগুলো সবগুলো যে আমার এখন খুব ভালো মনে ছিল তা না, আমি সে ব্যাপারে ওর সাহায্য নিয়েছিলাম। যে জন্য আপনি একটু ধৈর্য ধরেন, আমি একটু প্রবন্ধটা পড়ি। বন্ধুত্ব প্রতিবিম্বে প্রতিভাস। আমরা কিভাবে বন্ধু হয়ে উঠেছিলাম তার নারী নক্ষত্র বলা মুশকিল, অথবা বলা চলে তাতে কারোর কোনো আগ্রহ বাড়তে পারে বলে মনে হয়। এই বন্ধুত্বের কাপেলায় কেউ একটু আগে যোগ দিলেও শুরুর সূচনা নিয়ে আমাদের অংশীদারিত্বে কোনো হেরফের ঘটেনি। শুরুটা 1963 সাল, মুন্সিগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস 3-তে ভর্তির মধ্য দিয়ে। সেই পর্বটায় আরও অনেক সহপাঠী থাকলেও কাজল, সমীর, সুদেব সেই চক্রটিতে একটি ভিন্ন কোণে অবস্থিতি পেয়েছিল। যেমন সেখানে শামসুদ্দিন, রতনরা ছিল, কিন্তু সেই বলয়েও ওরা কেউ স্থিতপা হয়নি। ক্লাস 6-এ এসে তাতে যোগ দেয় অশোক, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্বে আরেকজন এসে যুক্ত হয়, সে হলো বাদল, অর্থাৎ সালে বাদল। অবশ্য আমি নিজেকে কেন্দ্রে স্থাপন করলে কাজল নামক বৃক্ষে আমরা এই কজন শাখা প্রশাখায় বিস্তৃত হয়ে পড়ি। এটা একটি দারুণ বন্ধন। এই 5 জনের দলটিতে পারস্পরিক নৈকট্যে কেউ কারোর পেছনে নেই, তবে প্রথম 3 জনের অবশ্যই পুরনো প্রেমের প্রাবল্যে একটি যেন কেমন ধরনের অবিভাজ্যতা রয়ে গেছে। এমন কোনো অনুষঙ্গ নেই যে আমাদের বিষয়ে কোনো আলোচনায় 3 জনের মধ্যে একজনকে ছাড়াও গল্পটা পূর্ণতা পেতে পারে। তবে অশোক ও সমীর বিদেশে চলে যাওয়ার পর থেকে কাজল, সুদেব একটি গ্রন্থিতে সজীব হয়ে ওঠে, যুক্ত হয় কর্মঘনিষ্ঠ আরও কজন বন্ধু। স্কুল জীবনটা হালকা, বোঝাপড়ার অনাবিল আনন্দের মধ্য দিয়ে কেটে গেছে, এবং বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করার জন্য যত ইট সিমেন্টের দরকার হয় তার সবটাই কোনো অদৃশ্য আর্কিটেক্টের প্রযোজনায় নীরবে সরবে ঘটে গেছে। সেটা আমরা টের পেলাম ইমারত গড়ে ওঠার পর, এবং সেটাই মহৎভাবে জানান দিল 1972-এ বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে। মহান মুক্তিযুদ্ধের সময় যে যার মতো অবস্থানে ছিলাম, জয় বাংলা তীব্র আলোড়নের মধ্যে ছিলাম, এবং সৌভাগ্য যে আমরা কোনো বন্ধুকে না হারিয়ে মুক্ত স্বদেশ পেলাম। যদিও আমাদের অনেকেরই বাড়িঘর, পাখানাদার বাহিনীর ঘৃণ্যতায় জ্বলে পুড়ে নিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, কিন্তু আমরা ফিরে পেয়েছিলাম আমাদের কাছের লোকদের, পরিবারের কেউ কেউ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। তবে 69-এ পাকিস্তান দেশ ও কৃষ্টি নামক 9ম-10ম শ্রেণীর জন্য নতুনভাবে যুক্ত একটি পাঠ্য বইয়ের আমাদের বাঙালি সংস্কৃতি বিরোধী বিভিন্ন প্রসঙ্গের বিরোধিতায় সংগঠিত ছাত্রদের নানা আন্দোলন সংগ্রামে আমরা কাজলকে পেলাম আমাদের মধ্যে নেতৃত্বের নাবিক রূপে। শেষ পর্যন্ত সারা দেশব্যাপী আন্দোলন প্রতিবাদের ফলশ্রুতিতে তৎকালীন পাক সরকার সেই বইটিকে পাঠ্যপুস্তকের তালিকা থেকে বাদ দিতে বাধ্য হয় তীব্র গণছাত্র আন্দোলনের প্রেক্ষিতে। সেই প্রেক্ষিতে আমাদের সকলের নজর কেড়ে নিল কাজল, আশরাফ কাজল, এমনভাবে যে সেই নেতা হবার যোগ্য এবং আবির্ভূত নেতা। সদ্য স্বাধীন দেশে নানা অভূতপূর্ব ঘটনার মধ্য দিয়ে আমাদের দিন চলতে থাকলো। একদিকে স্বাধীনতার উত্তঙ্গ আবেগ, নতুন প্রেরণা, আর অপরদিকে মুক্তিযুদ্ধে নানাভাবে ক্ষতিগ্রস্ত আমাদের অভিভাবকদের আর্থিক টানাপোড়েনের মধ্যে আবার কিশোর ও যুবকদের মধ্যে হঠাৎ বিপদগামিতার একটি বড় লক্ষণ দেখা দেয়। এমন একটি অসংজ্ঞাত ক্রান্তিকালে আমাদের নতুন পরিচিত আরেক বন্ধু গোলাম কাদের গোলাপ এর উদ্যোগে ও সমীর রায়ের প্রেরণায় মুন্সিগঞ্জ শহরের নিকটস্থ দেওভোগ গ্রামে ঘাসফুল নদী নামে একটি সাহিত্য সংস্কৃতি গোষ্ঠীর জন্ম হয় 1972 সালে। সেই সংগঠনের জন্মদিন 1 বৈশাখ। বন্ধু সমীরের সৌহার্দ্যে সেই সংগঠনের সাথে অচিরেই আমরা অর্থাৎ কাজল, সুদেব জড়িয়ে যাই। সাথে পাই আমাদের 1 বছরের জ্যেষ্ঠ তুখুর মেধাবী জাতীয় শ্রেষ্ঠ ছাত্র আব্দুল আউল ভাইকে।
আমাদেরকে আর আটকায় কি? কাজলের ভেতরে জাগ্রত নেতৃত্বের গুণ, যা আগে কচিকাচার আসরে ও বয় স্কাউটে প্রবলভাবে প্রতীয়মান হয়েছিল, ঘাসফুল নদী যেন সেখানে নববসন্তের নবযৌবনের মধুক্ষেত্র হয়ে দেখা দেয়। কাজলের ভালোবাসায়, অনুপম নেতৃত্বে, পরিকল্পনায় ও আহ্বান ও অংশগ্রহণে তখনকার মুন্সিগঞ্জ শহর ও তার আশেপাশের কটি গ্রামের মেধাবী, উদ্যোগী, সৃষ্টিপাগল নবম, দশম, একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা দল বেঁধে এসে যোগ দেয় ঘাসফুল নদী ছায়াতে। সদ্য স্বাধীন বাংলাদেশে সেটা এক অভিনব মহা বিস্ফোরণ। প্রখ্যাত সিনার ক্লাবের সন্নিকটে, বিখ্যাত ইকরামপুর কেল্লার পূর্ব পাশে, স্বনামধন্য মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পাশ ঘেঁষে জুবিলি খালের পাড়ে লিচুতলা নামক স্থানে উঠে এলো সদ্য জন্মানো ঘাসফুল। সেখানে ঘাস জমিতে সদস্যদের স্বেচ্ছাশ্রমে কাজলের সাহসী নেতৃত্বে টিনের চালযুক্ত একটি একতলা দালানে গড়ে ওঠে ঘাসফুল নদীর কার্যালয়, প্রাণের সংগঠন। সেই একই কার্যালয়ে কার্যক্রম পরিচালনা করে সৃজনী কচিকাচার মেলা ও পরে সুফিয়া সঙ্গীত একাডেমি। এই তিন সংগঠনের স্বপ্নসাদ কর্মকাণ্ড সবই তখন এক সূত্রে গাঁথা। বিদ্যাচর্চাকে আরও অর্থবহ করার উপায় শুরু। সঙ্গীত, নৃত্য, সাহিত্য ও ক্রীড়া ও সাঁতার, এই জাতীয় সকল বিনোদনে ঘাসফুল নদী মুন্সিগঞ্জের সীমানা পার করে দেশের রাজধানী ঢাকাতেও সগৌরবে আপনার অস্তিত্বের সাক্ষ্য রাখে। এই তিন সংগঠনের ছেলেমেয়েরা বেতার ও টিভির শিশুদের নানান প্রতিযোগিতায়, শিশু একাডেমির বিভিন্ন বিভাগে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের অংশীদার হয়ে দেশের বাইরেও পরিচিতি লাভ করে। আর সংগঠন গড়ায় ও লেখালেখি, বক্তৃতা, বিতর্ক ও প্রবন্ধ লেখা ইত্যাদি বিষয়ে উৎকর্ষতায় আরও যারা আমাদের সতীর্থ হয়ে ওঠে, তাদের মধ্যে আজ কয়েকজনের কথা খুব মনে পড়ছে। কাজল ও সুদেব ছাড়াও কাজী আফজাল হোসেন নান্টু, মোস্তাফিজুর রহমান মঞ্জু, কামরুজ্জামান কানু, চৌধুরী আখতারুজ্জামান ইরান, আসাদুজ্জামান গাজী, শহীদ ভাই আমিনুল ইসলাম বাবলা, আকা ফিরোজ আহমদ, আফসার আলম, চন্দন লাল ঘোষ, কাজী এমদাদ, কামরুল হাসান, মুক্তা, জুলহাস, মকবুল, গৌতম মুখার্জি, নারায়ণ দাস কালা, মিলনময় দাস, দীপা চৌধুরী, নুরুল হক মিনু, মোখলেছুর রহমান অঞ্জু, প্রীতিকণা কর্মকার, ফজলুল সাহান কালা, মুন্নি সাহা, তামান্না সুলতানা মনা, সাবিনা ইয়াসমিন, আইরিন, ইমো রিয়াজ, মেরিন, শাহিন, পারভিন মির্জা, অ্যাডভোকেট নাসিমা, কানিস সাহান, রবি, রেবেকা, নেবুলা, মাহবুব কামরান সহ প্রায় 70-80 জনের একটি নিবেদিত প্রাণ সৃজনশীল কিশোর তরুণ দল। শিশু শিল্পীদের মধ্যে কীর্তিমান দীনেশ মণ্ডল, মনোয়ারা বেগম মণি, সীমা, তানিয়া, মিতা, লুবনা, নাইডু, লুনা, শিল্পী ব্যানার্জি, লিপি, দেশসেরা সাঁতারু ধনঞ্জয় দাস। তাদের মধ্যে ইতিমধ্যে কেউ কেউ পরপারে চলে গেছেন, তাদের লোকান্তরিত আত্মার পারলৌকিক শান্তি কামনা করছি। আর আমাদের সকল কাজে সর্বদাই পাশে থেকে উৎসাহ দিতেন খালেদা আপা, আনসার অ্যাডজুটেন্ট আবল ভাই ও ইকবাল ভাই প্রমুখরা। বলা চলে কাজলের একক চিন্তার উৎস থেকে একের পর এক স্বপ্ন সাধনার উৎসারণ ঘটে। তার উল্লেখযোগ্য কিছু ঘটনা: মুন্সিগঞ্জে অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম কবি সম্মেলন, নিয়মিত বিশিষ্ট সাহিত্যপত্র হিসেবে বিস্ফোরণ এবং তারপর পরে অনিকেত সাময়িক সাহিত্যপত্র। কাজল এই পর্যায়ে একজন বড় কবিও। এই সময়ে মিরকাদিম থেকে হাসান ফকরির কাদামাটি, মুন্সিগঞ্জ শহরের অনিয়মিত সাহিত্য সংস্কৃতি গোষ্ঠীর কর্মকাণ্ড দারুণ প্রশংসাযোগ্য। এগুলোর সাথেও কাজল সহ আমরা জড়িত ছিলাম। ঢাকা সহ সারা দেশে তখন ঘাসফুল নদী, বিস্ফোরণ, অনিকেত প্রতিটি নাম একযোগে চরম তারুণ্য, উৎসাহ, উদ্দীপনা মুক্ত বাতায়ন হিসেবে দ্রুত পরিচিতি লাভ করে এবং এরই সাথে স্বস্বক্ষেত্রে বিপুল জনপ্রিয়তা, পাঠক বান্ধবতা ও শ্রেষ্ঠত্বের আবৃত আসন লাভ করে। কাজল তখন তারিক হাসান নামে শ্রেষ্ঠ কবিদের কাতার। তারিক হাসান 1974-75 থেকে কাজল সহ আমাদের সেই ঘাসফুল নদীর অনেক কর্মী, সংগঠক, প্রতিভা ঢাকার বিভিন্ন উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চতর পড়াশোনার জন্য ভর্তি হয়। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি শাখা চালু প্রয়োজন দেখা দেয়। কাজে অচিরেই গড়ে ওঠে ঘাসফুল নদী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সেখানে বিশেষভাবে যুক্ত হয় মেহরুন্নেসা নাসিম ও মনির মোর্শেদ ও সালিম আলম। আকা ফিরোজও এখানে বেশ সক্রিয়। নানা কর্মকাণ্ডের সংমিশ্রণে সেই শাখা সহ ঘাসফুল নদী আরও বড় পরিসরে, আরও সক্রিয়, আরও প্রাণবন্ত, আরও যৌবনদীপ্ত হয়ে ওঠে এবং তার মধ্যমণি অবশ্যই কাজল। এরই ধারাবাহিকতা এক পর্যায়ে গড়ে ওঠে ড্রুটা, ঢাকা ইউনিভার্সিটি টুরিস্ট অ্যাসোসিয়েশন। প্রায় প্রতিদিন রাত 10টার পর থেকে রাত 12টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণে বা পাদদেশে বসত ঘাসফুল নদীর বন্ধুদের আড্ডা। কাজল আসতো শহীদুল্লাহ হল থেকে,
সমীর ফজলে রাব্বি হল থেকে, সুদেব জগন্নাথ হল থেকে এবং সময় পেলে সালেবাদল সলিমুল্লাহ হল থেকে এসে সে আড্ডা ও আলোচনায় শরীক হতো। ঢাকাস্থ অন্য বন্ধুরাও কখনো কখনো এসে যোগ দিত, আর এসব আড্ডা থেকে উঠে আসতো নতুন কোনো সৃষ্টি, কোনো সাহিত্য সাংস্কৃতিক কর্মকাণ্ড বা অনুষ্ঠান মালা। বাংলা একাডেমি তখন আমাদের আরেকটি মিলনস্থল। সেখানকার প্রেসের আফজাল ভাই ছিলেন আমাদের আরেকটি হাত। সেই প্রেরণায় আরেকটি মহান ফুল বিক্রমপুর সুধী সমাবেশ 1978 এবং তার অর্জিত মিলন শক্তির ভিত্তিতে গড়ে ওঠে বিক্রমপুর ফাউন্ডেশন 1980, যার যুব উদ্যোক্তা যুব শক্তি সমৃদ্ধ ঘাসফুল নদী কেন্দ্রিক, যেমন কাজল, সুদেব, সমীর, মঞ্জু, মনির মোর্শেদ, মিজানুর রহমান, মিজান প্রমুখ, এছাড়াও আরও কিছু বন্ধু। 1980-82 একটি অন্য রকমের সময়। ঘাসফুল নদী ঢাকাস্থ বেশিরভাগ অগ্রজদেরই তখন বিশ্ববিদ্যালয় পর্যায়ের পড়া শেষ। একটি নতুন অধ্যায়ের সূত্রপাত। টকবগে তারুণ্যে ভরা দলটির সদস্যরা একে একে সংসারের আত্মীয় নিয়মে নিজ নিজ কর্মসংস্থানে ব্যাপৃত হয়ে উঠতে থাকে। কেউ চলে যায় বিদেশে চাকরি নিয়ে, বা বন্ধুদের একত্রিত করো তখন একটি কঠিন কাজ হয়ে ওঠে। সেই সময়ে কাজলের প্রস্তাবনায় সুদেব মুন্সিগঞ্জের মূল ঘাসফুল নদীর হাল ধরে সপ্তাহে সপ্তাহে মুন্সিগঞ্জে গিয়ে সংগঠনগুলোকে প্রাণচাঞ্চল্যে জাগ্রত করে তোলে। ঘাসফুল নদী কচিকাঁচা সুফিয়া সঙ্গীত একাডেমি। প্রায় এমনই একটি সময়ে গানের শিশু দীনেশ মণ্ডল বুলগেরিয়া স্কলারশিপ পায় ডাক্তারি পড়ার জন্য, কিন্তু অর্থাভাবে ওর বিদেশে যাওয়া দুঃসাধ্য হয়ে ওঠে। কাজল সহ আমরা বিষয়টি নিয়ে বসলাম। আইডিয়া এলো এই জন্য অর্থ উত্তোলনের। কীভাবে? তখন আমাদের পরম স্নেহাস্পদ পরলোকগত কিশোর সদস্য ফজলুল সাহান কালার নামে একটি স্মৃতিবৃত্তি ফান্ড গঠন করা হয়। সেই ফান্ডের জন্য আমরা বিক্রমপুর ফাউন্ডেশন সহ বিত্তবান দাতাদের থেকে প্রয়োজনীয় পরিমাণ অর্থ সংগ্রহ করে একযোগে ফজলুল সাহান কালাকে স্মরণ ও দীনেশ মণ্ডলের উচ্চশিক্ষার পথ সহজ করে দিতে সক্ষম হই। একইভাবে কচিকাঁচার কিশোর ধনঞ্জয় দাসের সাঁতারের সক্ষমতা দেখে ওর মতো আরও আগ্রহী সাঁতারুদের জন্য একটি সাঁতার প্রশিক্ষণ কোর্স চালু করা হয়, প্রধানত কাজলের উদ্যোগে, এবং ফলস্বরূপ আমরা ধনঞ্জয়কে একজন দেশসেরা সাঁতারু হিসেবে পুরস্কৃত হতে দেখি। তবু এই সময় পরিধি দিয়ে সেই চিরযৌবনা ঘাসফুল নদী ধীরে ধীরে যৌবন পার করে যেন কিছুটা স্রোতগতি হতে থাকলো, যদিও আজও আমাদের বন্ধুদের প্রধান উদ্দীপক সেই ঘাসফুল নদী এবং অবশ্যই কাজলের ব্যাংকে চাকরি গ্রহণ, আবার চাকরি ছেড়ে ব্যবসায় যোগ দেওয়া, প্রায় 5 বছর বেকার থাকা এবং আরও ব্যাংকের চাকরিতে ফিরে যাওয়া, এর সবগুলোর ভিতর দিয়ে বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনার ধারক, বাহক ও পথ প্রদর্শক একজন চৌকস ও উদার নেতা হিসেবে কাজল পূর্বাপর সমান গতি ও গাম্ভীর্যে এগিয়ে চলেছে। আজ কটি বছর সে অসুস্থতায়, আমার লেখাটা মৃত্যুর আগেই শেষ করেছিলাম, আজ কটি বছর সে যে অসুস্থতায় শারীরিকভাবে অনেকটাই ঘরবন্দি, তবু তার নতুন নতুন স্বপ্ন, পরিকল্পনা, আইডিয়া এবং উদ্যোগের এতটুকু ঘাটতি হয়নি। আগাগোড়ায় সৎ, সাহসী, বিনয়ী, বিপদ পার করার বুদ্ধিসম্পন্ন, অন্যের জন্য প্রাণ কাঁদা উদ্যোগী স্বপ্ন সারথী আমাদের বন্ধু কাজলের কোনো তুলনা হয় না। সে বন্ধু কারোর অভিভাবক নয়, বন্ধুদের পরিবারও তার সমাদৃত বিচরণ। সর্বস্ব দিয়ে অন্যের জীবনকেও আলোকিত করার এক মহান বাতিঘর আশরাফ কাজল। ও প্রেম করেছে, কিন্তু প্রেম ওকে সবার জন্য মুক্ত করে রেখেছে। ও চাকরি করেছে, অথচ অনেককে চাকরি লাভের পথ করে দিয়েছে। ও একে একে অনেক সংগঠন তৈরি করে চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু কোনো সংগঠনকেও করায়ত্ত করে রাখেনি। ও যেন রাখাল বালক, মাঠে মাঠে হেঁটে চলেছে প্রান্তিহীন, থামার জন্য ভীত হতে শেখেনি। এই গল্প আরও কত দূর যাবে তা ভবিষ্যতই বলতে পারে, কিন্তু আমাদের অফুরন্ত আশা যে আমরা কাজলকে পাবোই আমাদের প্রতি প্রয়োজনে সকল অভিনব কর্মোদ্যোগে। কাজলের আরেকটি আলোময় দিক রয়েছে, সে আলোর জগতের মহত্তম খবর জানেন আমাদের পরম শ্রদ্ধেয় এক বিদগ্ধ সাহিত্যিক দিদি পূরবী বসু। এখানে আমি শুধু আমার সাথে সংশ্লিষ্টতার নিরিখে উপযুক্ত বিষয়গুলো জানালাম, কিন্তু এমন আরও অসংখ্য বন্ধু গ্রুপ রয়েছে কাজলে। কেউ কোটগাঁওয়ের, কেউ মুন্সিগঞ্জ শহরের, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সয়েল সায়েন্স ডিপার্টমেন্ট কেন্দ্রিক, কেউ কবি সাহিত্যিক, কেউ মিডিয়া জগতের, কেউ স্পোর্টস ও স্কাউটসের, কেউ ব্যাংক পাড়ার, কেউ বই প্রকাশক সম্পাদক, কেউ আবার রাজনীতি জগতের। এর সবগুলোতেই যিনি সকলের মধ্যমণি, তিনি হচ্ছেন আশরাফ কাজল। পছন্দের কোনো একটি কাজকে সফল করার জন্য নিজের হাতে থাকা সব অর্থ বা বেতনের অগ্রিম টাকা বা প্রয়োজন হলে পরিবার বা অন্য কোনো উৎস থেকে টাকা কর্য করে নির্দ্বিধায় ব্যয় করার সাহসী উদাসী কাজল। তাই কাজলকে আমি বলি আমাদের বন্ধু মহলের একজন বঙ্গবন্ধু। কাজলের বিবেচনায় উপযুক্ত কথা বা কাজ যদি কেউ না করে, তবে সেই ক্ষেত্রে সে একলা চলো নীতির নির্দ্বন্দ্ব প্রতীক। তার কোনো কাজ
তার যে কোনো ধরনের কষ্ট হলেও লেগে থাকবে সেই কাজে। এমনই একটি প্রকল্প হচ্ছে আজিজ সুপার মার্কেটে ঘাসফুল নদী নামে একটি বইয়ের দোকান চালু করা। মাহবুব কামরান ও মনির মুর্শিদের নাবিককে সে ছেড়ে দেয় সেই নৌকা। এতে কখনো লাভ হয়েছে শোনা যায়নি, কিন্তু সেটাকে সে বন্ধ হতে দেয়নি। গাড়ি দুর্ঘটনায় নিহত মুন্সিগঞ্জের বিখ্যাত সাংবাদিক মোজাম্মেল হোসেন মন্টু ভাইয়ের মৃত্যুর পরে তাকে নিয়ে একটি ব্যয়বহুল বই প্রকাশে কাজল তার একই ধরনের উদারতা ও নিঃস্বার্থতার পরিচয় রাখে। আরও অনেক কথা মনে আসছে, কিন্তু এমন একজন সহপাঠী, বন্ধু, নেতার কথা একযোগে এবং একজনের ভাষ্যে বলা সম্ভব নয়। আমিও অপারক। কাজল কিন্তু আমার স্ত্রীর কাছে ভাই, স্বামীর বন্ধু নয়। আমার সন্তানের ওকে কাকু বলে ডাকতো না, বলতো কাজল মামা। কাজলকে বিশেষভাবে ধন্যবাদ দিই যে এত কাজে উড়নচণ্ডীর মতো ব্যস্ত থাকলেও নিজের স্ত্রী আমেনা আশরাফের দিকে খেয়াল রাখত, কন্যা তানিকে ও পুত্র আবেদকে সুশিক্ষায় উদ্দীপ্ত করে একজন মহান শিক্ষক ইয়াকুব আলী তালুকদারের সুযোগ্য সন্তান হিসেবে কাজল পূর্বাপর নিজেকে বিকশিত করেছে। আমরা এত বন্ধু নিবিড় হওয়া সত্ত্বেও কখনো কোনো অসৎ বা অনুচিত কাজে বন্ধুত্বকে প্রয়োগ করিনি, বা কাউকে শাস্তি দেওয়ার জন্য বা কোনোরূপ বিপদে ফেলার জন্য বা প্রতিযোগিতায় জয়ের জন্য হিংস্র হবার মতো কোনো কিছু ভুলেও করিনি। কাজলের যে ধরনের জনসংযোগ রয়েছে তা দিয়ে যে কোনো আত্মসুবিধার পথে হাঁটতে পারত, হাঁটেনি। কাজল আমাদের আদ্যপান্ত মহৎ কর্মের শ্রেষ্ঠ মানবিক উদ্যমদীপ্ত চরিত্র। কাজলের ভালোবাসায় ফল্গুধারা বয়ে চলে। কাজল সুদর্শন, সুবেশী, মার্জিত, ভদ্র, সংযমী, নির্লোভ স্বভাব, কিন্তু স্মার্ট ও আধুনিক। আমাদের সীমাবদ্ধতা আবিষ্কার করলাম যে কাজল করেনি বা করতে ভাবেনি এমন কোনো একটি কাজ ওকে ছাড়াই আমরা করে দেখিয়েছি, আজ অব্দি এমনটি হয়নি। আমাদের সব কাজই কাজলকে নিয়ে এবং ওর সংগঠনতায় হয়েছে। কাজল করলে আমরা সাথে ছিলাম, আর ও না করলে আমরা কিছুই করিনি। অর্থাৎ ঘাসফুল নদী কেন্দ্রিক বন্ধু গ্রুপের চোখ শুধু কাজল। ওর চোখ দিয়ে আমরা আমাদের এই বন্ধুবিহিত দিকগুলো দেখেছি। ওকে ছাড়া আমাদের হাত পা চলেনি, মন ছুটেনি, আমরা আলাদা করে কিছু ভাবিনি। এটি আমাদের জীবনকালের কাজলপনা। বন্ধুদের বাড়ি বাড়ি যাওয়া, পরিবারের সকলের সাথে আন্তরিক পরিচিতি ও সম্পর্ক রক্ষা করা এবং সম্ভব মতো সকল ক্ষেত্রে সংযুক্ত থাকার ব্যতিক্রমী গুণে সমৃদ্ধ কাজলের সাথে যার একবার পরিচয় হয়েছে, সম্ভবত সে চিরকাল কাজলকে মনে রাখবে। সেটা মুন্সিগঞ্জ হাই স্কুলের বিনোদ বিহারী চক্রবর্তী, বা আদিনাথ দত্ত, বা মালিক স্যার, বা আতল হক স্যার, বা রশিদ স্যার, বা আবু স্যার, বা কাজলের কলেজে সুনীল চক্রবর্তী স্যার, বা বিশ্ববিদ্যালয়ের ডক্টর করিম স্যার, বা ডক্টর ইয়াজউদ্দিন স্যার, যিনি হন, কাজল সকলেরই চোখের মণি। আমাদের সাথে যে কাজলের মতবিরোধ হয়নি কখনো তা নয়, কিন্তু সেটা আমাদের বন্ধু হিসেবে চলার পথে কোনো বাধা হয়নি। আবার আমাদের সব কাজই যে কাজল করে দিতে পেরেছে তাও নয়, তবু সব অবস্থায় আমরা কাজলের কাস্তে দিয়ে যথাসাধ্য ঘাস কেটেছি। আমরা অগোচরও কেউ কারোর প্রতি অবিবেচক হইনি, কেউ নিজেদের মধ্যে প্রতিযোগিতায় উন্মত্ততায় লিপ্ত হইনি। ঘাসফুল নদী আমাদের মনোজগতে আক্ষরিক অর্থে ঘাসফুল নদীর অর্থবহতা নিয়ে সজীব ও সংযুক্ত রয়েছে। পড়াশোনায়, সাংগঠনিক নেতৃত্বে, বন্ধুপনায়, পরোপকারে কাজল আমাদের একজন অবিকল্প সজ্জন ব্যক্তিত্ব। কাজা ধীরাজ সে কাজলের সুস্থতা কামনা করি। ওর আরও যেসব গুণের কথা এখানে উল্লেখে ত্রুটি রয়ে গেল তার জন্য ক্ষমাপ্রার্থী, এবং আমাদের পরবর্তী প্রজন্ম সমূহের মধ্যে কাজল রূপী এমন আরও ব্যক্তিত্ব জন্ম লাভ করে কাজল মনা হয়ে সমাজ ও দেশকে সবসময় আলোকিত করে রেখে কাজলকে চিরস্মরণীয় করে রাখুক। বন্ধু কাজলের কাজও ভালোবাসার জলে আমরা যেন বেঁচে থাকি। জয়তু কাজল। কাজল ইতিমধ্যে প্রয়াত হয়েছেন, আপনারা জানেন। আমি তার আত্মার সদ্গতি কামনা করছি। তার পরিবারের পক্ষ থেকে যারা এসেছেন তাদের কাছে শোক সন্তপ্ততা জানাচ্ছি। সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ। ধন্যবাদ বন্ধু সুদেব পাল। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কাজলের শোকার্ত পুত্র আবিদ আশরাফ। এখন পিতার সম্বন্ধে তার প্রতিক্রিয়া আমরা জানতে চাই। আমি আবিদ আশরাফকে অনুরোধ করব তার পিতার সম্বন্ধে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম, আমি আবিদ আশরাফ। প্রথমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই
শোক সভার আয়োজন করার জন্য। আমি ছোটবেলা থেকেই বিক্রমপুর ফাউন্ডেশনের অনেক মিটিং হয়েছে আমাদের বাসায়, আমি দেখেছি ছোটবেলা থেকেই। আব্বু অনেক এটা নিয়ে অ্যাক্টিভ থাকতো, আমাকে বলতো। আব্বুকে নিয়ে বলাটা একটু ডিফিকাল্ট সব, মানে সো I'm sorry. So সবাইকে ধন্যবাদ। আমি জাস্ট একটা স্টোরি বলতে পারি যে আপুকে আমি দেখেছি যে সব সময় নিঃস্বার্থভাবে সবাইকে হেল্প করার ব্যাপারটা। তো আমি সরি, আমি কথা বলতে পারছি। তো সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ। আমি সরি, আমি কিছু বলতে পারছি না এখন। আমি কৃতজ্ঞ সবাই এই আয়োজন করার জন্য। থ্যাংক ইউ। আপুর জন্য দোয়া করবেন এবং সবার জন্য দোয়া করবেন যারা গিয়েছেন। আর আমি জানি আপুর যে লেগেসি আছে ওটা আমি নিয়ে যেতে পারি। আমি জানি আমার জন্য দোয়া করবেন, আমি জানি ভালো সন্তান হিসেবে থাকতে পারি। থ্যাংক ইউ। ধন্যবাদ আবিদ আশরাফ। আসলে পিতার উপর পুত্রের কথা বলাটা খুবই কঠিন একটি বিষয়। আমি আমার নিজের অভিজ্ঞতায় আমি বলেছি, 99 সালে যখন আমার পিতার মৃত্যু হয়, আমার বুকটা শূন্য হয়ে গেছিল। আমি উদার ভঙ্গিতে মাঠের মধ্যে রাতে বিচরণ করতাম, ঠিক কোমার মতো হয়ে গেছিল। 7 দিন আমি এভাবেই ছিলাম। তো এখন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কাজলের একজন প্রিয়তম অতি ঘনিষ্ঠ বন্ধু, যাকে নিয়ে কাজল শুরু করেছিল ঘাসপুর নদী সাহিত্য সংস্কৃতি গোষ্ঠী এবং সাহিত্য পত্রনিকের কবি গোলাম কাদের। কাজলের উপর সংক্ষিপ্তভাবে কিছু বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই আয়োজনের সভাপতি এবং বিশিষ্ট জনেরা এবং আজকে এই আলোচনা সভা, দোয়া ও স্মরণ সভায় 3 জন আছেন। রাজ্জাক সাহেব, রাজ্জাক প্লাজার, আমি তাকে চিনি, একজন হৃদয়বান ভালো মানুষ। এই বিভিন্ন সংগঠনের সবসময় তিনি সহযোগিতা করতেন। তার পরিবারের কেউ আসেনি। রাজ্জাক স্যার, আমার স্যার, আমি হরগঙ্গা কলেজে অর্থনীতিতে উনি ভালো পড়াতেন এবং দুর্দান্ত সাহসী একজন লোক ছিলেন। সাহসী লোক ছিলেন এই বলতে যে তখন বঙ্গবন্ধুর সময়, আওয়ামী লীগের সময় তিনি হে মুজিব বিদায় একটি বই লিখে সারা দেশব্যাপী প্রায় আলোড়ন সৃষ্টি করেছিলেন এবং অত্যন্ত মেধাবী, বিক্রমপুরিত মেধাবীদের মানে জায়গা। এখানে যারা বসে আছেন প্রায় সবাই কেউ না কেউ তাদের নিজস্ব স্ব ক্ষেত্রে মেধাবী। এখানে নাসির সাহেব, জয়নাল ভাই, মনির মুর্শেদ, সুদেব পাল, বিশেষ করে এই যে তরুণদের নেতৃত্ব দেওয়ার মতো আমাদের এই হাসান, এবং আমি মনে করি কাজলের একজন যোগ্য অনুসারী হাসান। আমি দেখতেছি যে সে এই স্মৃতি ধরে রাখার জন্য অনুষ্ঠানের প্রথম থেকেই দাঁড়িয়ে সমস্ত কিছু মানে উনি ডকুমেন্টারি তৈরি করতেছেন এবং আমার জন্য এখানে আমি পিছনে বসবো, উনি আমাকে তার চেয়ারটি ছেড়ে দিয়েছেন। এই যে হৃদয়বান মানুষের যে স্থান, এগুলা রাজ্জাক সাহেব, কাজল, এদেরই অবদান এবং অনুসরী। আমি কাজল সম্বন্ধে বলার আগে ওনাদের সম্বন্ধে 2 কথা বললাম। কাজল আমার
খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। হ্যাঁ, বলতে গেলে ওনাদের ওই যে কি বলে মুন্সিগঞ্জ, আমি 72 সালে মুন্সিগঞ্জে এসেছি। আমি সুষম দুর্গাপুরে কিশোর মুক্তিযোদ্ধা, আমি সুষম দুর্গাপুরে যুদ্ধ করেছি। ওখানে আমি ম্যাট্রিক দিয়েছি। হরগঙ্গা কলেজে ভর্তি হওয়ার পরে কাজল, সুদেব, সমীর এবং পেন ফ্রেন্ডের মাধ্যমে মনিরের সাথে যোগাযোগ হয়। এবং আমার একটি বই আছে, বিক্রমপুর মনীষা, প্রায় 500 মনীষার তখন একটা মানে বই বেরিয়েছিল। যে কথাটি আমি বলতেছিলাম যে আমাদের বিক্রমপুর এতই মানে স্বনাম ধন্য সেই প্রাচীন কাল থেকে এখন পর্যন্ত, সেটা বহমান ছিল। এই আশরাফ আলম, কাজল, সুদেব, সমীর, আমাদের মনির মোর্শেদ, জয়নাল ভাই, এই যে বললাম না, অনেক সময় এই সুদেবের লেখাটা খুব চমৎকার। আমার মনে হয় বলতে বললে আমি এত পুঙ্খানু বলতে পারবো না। আমি এটা পড়েছি, মানে তারপরে আজকে কাকতালীয় ভাবে হরগঙ্গা কলেজেরও প্রতিষ্ঠা বার্ষিকীর দিন, আজকে 18 তারিখ। এটাও আমি জেনেছি। সুদেব হরগঙ্গা বিদ্যালয়ের উপরে একটি লেখা লিখেছিলেন। হ্যাঁ, সেই লেখাটার ভিতরেও অনেক কিছু আছে, এটি বই হিসাবে বেরোবার যোগ্যতা রাখে এবং আমি মনে করি যে এগুলা বেরোবে। এখানে লাল ভাই এসে হাজির হয়েছেন। আমরা এখন যদি শুরু করতাম তাহলে হয়তো রাত 8টা বেজে যেত। সভাপতি সাহেব বলতেছিলেন যে শুরু করে দেন, উনি চলে আসবেন, উনি এসেও গেছেন। আমরা অনেকেই বয়োবৃদ্ধ হয়ে গেছি। যে কথাটি বলছিলাম আমি সংক্ষিপ্ত আকারে শেষ করে দেব। কাজল, আমি এখানে ব্যতিক্রমী, কাজল এবং আমি দুজনে 13 দিন জেল খেটেছি। সেটা হলো প্রকাশনা নিয়ে, একটি গল্পের প্রকাশনা নিয়ে অনিকেত, সেটা বের করার পরে আমরা কাজল, এবং এটা মনে হয় তোমার ইয়েতে একটু বাদ গেছে, ভালো মন্দ, ওটা একটা ভালো দিক। লেখালেখির জন্য, সম্পাদনার জন্য আমরা জেল কেটেছি 2 বন্ধু। এখানে একটি কথা ছিল সবসময়, আমি বলতাম কাজল আমার একমাত্র বন্ধু, কিন্তু কাজলের ছিল 100 বন্ধু। আমি আজও স্বীকার করি, আজও বলি আমার একমাত্র বন্ধু ছিল কাজল। কাজলও স্বীকার করতো যে গোলাম কাদের বলে কাজল আমার একমাত্র বন্ধু। সুদেব কি ছিল? হ্যাঁ, সুদেব ছিল, সুদেবের যে 100 বন্ধু ছিল, এখানে সবাই কাজলের বন্ধু, কিন্তু আমার বন্ধু ছিল একজন। হ্যাঁ, ওইটার নাম হলো তিন খণ্ড মৌলবীর রমণী বিষয়ক আধ্যাত্মিকতা। হ্যাঁ, আতা সরকারের দল। আতা সরকারের দল। তো আমি একটা কবিতা লিখেছিলাম, এত সব ভালো লোক এতদিন কোথায় ছিল। ইলেকশন আসলে ডজন ডজন ভালো লোক হয়। সেই কবিতাটার জন্য তোমরা জেলে যাওয়াতে আর আমাকে জেলে যেতে হয় ধাওয়া করছে কয়েকদিন যে কে লিখছে। এখানে কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটের সময়কার লেখা। এত সব ভালো লোক এতদিন কোথায় ছিল। তো আমি যেটা বলে শেষ করে দেব, আমরা 3 জনের দোয়া এবং স্মরণে আজকে এখানে সমবেত হয়েছি। অনেকেই বলবে, অন্য এক ফোরামে আমরা বলবো। তো আমি কাজী হাসান, মনির মোর্শেদ, ওনাদের বিষয়গুলো ফলো করি। আগামীতে কাজল স্মরণে একটি সম্পাদনার কথা, যেটা নাকি এই যে সুদেবের লেখা, ওর এর বাইরেও একটা বড় লেখা আছে ব্রাহ্মণগাঁওয়ের উপরে, আমি পড়ি। আমার মনে হয় মনির মোর্শেদ যদি সাহিত্যকর্মে চিরস্থায়ী হয় তাহলে ওই বইটার জন্যই হবে। তার এলাকা বিক্রমপুর, আমরা এখন এটা যদি বের হয় আর কি, মনিরের এই যে আমাদের ইসের কি বলে ওই বইটা কি, জন্মভিটা, এটা আমি রেগুলার পড়ি এবং খুব সুন্দরভাবে এই যে স্মৃতিচারণ, যদিও সেও মানে কাজলেরও কিন্তু প্রকৃত হলো ইয়েতে কুমিল্লা, ও নোয়াখালী, কিন্তু সবাই বিক্রমপুর, সবাই মুন্সিগঞ্জ। আর কাজলের বদান্যতা এবং ওই যে
আবির যেটা বলতে পারলো না, আমি বলি অনেকে তার সাহায্য পেয়েছে। হৃদয়বান এত, আমি সেই দিনকে একজনকে ফোন করে বলতেছিলাম যে কাজল সপ্তাহে মারা গেছে। তো বললে, কাদের ভাই, আমি তো বলি না, আমার ছেলের মেট্রিক পরীক্ষা, আমার 4,000 টাকা শর্ট ছিল, আমি কাজল ভাইকে বললাম, কাজল ভাই 10,000 টাকা পাঠিয়ে দিয়েছে। এই ছোট্ট একটি ঘটনার থেকে আপনারা উপলব্ধি করতে পারেন। আমাদের বিদ্যুৎ চৌধুরী, মিরপুর প্রেস ক্লাবের সেক্রেটারি, সে অসুস্থ। আমি তার বাসায় দেখতে নিয়ে গেলাম, সে তাকে বাসায় 10,000 টাকার বাজার করে দিল। আমি বিদ্যুৎ চৌধুরীর জন্য, আমার অর্থবিত্ত তেমন ছিল না, ব্যাংকে চাকরিও করি না, আমি এক ব্যাংকারে ধরে 2 লক্ষ টাকা ঢাকা ব্যাংক থেকে নিয়ে দিছি তার শেষ চিকিৎসার জন্য। ভাষামতিন, আমরা জানি তা বিশাল ব্যক্তিত্ব, কিন্তু কেউ তাকে সহযোগিতা করে না। আমি এক্সিম ব্যাংক থেকে 5 লাখ টাকা নিয়ে দিলাম, অগ্রণী ব্যাংক থেকে 2 লাখ টাকা নিয়ে দিলাম শেষ চিকিৎসার জন্য। এইরকম কাজল বহু বিষয় আছে আমার জানা, যে সে এই সহায়তাগুলো করতো, যেটা আবিদের একটি ছোট্ট কথায় বেরিয়ে এসেছে। তো আগামীতে আমাকে 1 সপ্তাহ আগে মুন্সিগঞ্জ শহর থেকে একজন ফোন করেছে, নাম বলবো না, যে কাজল ভাই থাকতে তো ভালো মতো যাই হতো, কাজল ভাই দিতে, আপনি মাঝে মাঝে দিতেন। এখন যেহেতু কাজল ভাই আর নাই, কাজে এখন কিন্তু আপনি ভরসা রইলেন। আমার যদি সাধ্য কুলে আমি করবো, মানে এই খবরটা যে ভালো মন্দ সব কিছু তো দেখতো, এখন উদাহরণটা কাজলের। তো আমি আর বাড়াবো না, অনেকেই আছে, অন্য এক ফোরামে হয়তো বিশদ আলোচনা করব। আমি যেটি গুরুত্ব দিচ্ছি, কাজী হাসান দায়িত্ব নিয়ে, মুনির মোর্শেদ দায়িত্ব নিয়ে একটি যদি বড় মাপেরই একটু প্রকাশনা সেটা বের করলে আমরা আছি পাশে, বের করব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ গোলাম কাদের। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বিক্ষোভপুর ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি শহীদুর রহমান লাল। তিনিও বলবেন শেষ বক্তা আব্দুর রাজ্জাক খানের উপর। শৈশবের সোনালী প্রভাত থেকে হাওলাদার আব্দুর রাজ্জাককে চিনি। আমরা উভয়ে ছিলাম লৌহজং উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ব্রাহ্মণগাঁও হাই স্কুলের ছাত্র। 1962 সালে রাজ্জাকদা যখন প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পাশ করে স্কুল ছেড়ে চলে যান, সে বছরে আমি ভর্তি হই ব্রাহ্মণগাঁও হাই স্কুলে। আমার প্রয়াত পিতা সুলতান আহমদ ছিলেন হাওলাদার আব্দুর রাজ্জাকের শিক্ষাগুরু এবং প্রধান শিক্ষক। তিনি তাকে তার আপন সন্তানের মতোই ভালোবাসতেন। সেই হিসেবে আমরা রাজ্জাকদাকে ভাই বলেই জানতাম। তিনি ছিলেন আমাদের পরিবারের ঘনিষ্ঠ একজন। মৃত্যুর ঠিক 1 মাস আগে তার সাথে আমার শেষ দেখা হয় সরকারি কর্মচারী হাসপাতালে। তিনি তখন ভীষণ অসুস্থ। খবর পেয়ে আমি তাকে দেখতে যাই। হাসপাতালের 13 তলার 1314 নম্বর কেবিনে সে নিতর হয়ে শুয়েছিলেন। তার বাঁ হাতে পুশ করা ছিল স্যালাইনের সুচ। ঠিক তন্দ্রার ভিতরে নয়, ঘোরের ভিতর ছিলেন তিনি। বিদায় লগ্নে তিনি আমার হাত ধরেছিলেন কিছুক্ষণ, হয়তো সংকেত পেয়েছিলেন তিনি চলে যাবেন। ঠিক তার 1 মাস পরেই তিনি চলে গেলেন। এখন হাওলাদার আব্দুর রাজ্জাকের একটি প্রোফাইল পাঠ করে শোনাবেন বিক্ষোভপুর ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক খান নজরুল ইসলাম হান্নান। আমাদের সংগঠনের সভাপতি সহ অন্যান্য যারা উপস্থিত আছেন সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি হাওলাদার আব্দুর রাজ্জাক সম্বন্ধে একটা প্রোফাইল পড়ে শোনাচ্ছি। 1947 সালের 23 জুন বিক্রমপুরের কনকসার গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা কাসিমউদ্দিন হাওলাদার, মাতা মোসাম্মদ মুলকুন্নেসা বেগম। তিনি ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয় থেকে
1962 সালে প্রথম বিভাগে ম্যাট্রিক, ঢাকা কলেজ থেকে প্রথম বিভাগে উচ্চ মাধ্যমিক, 1947 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মান স্নাতক ও 1968 সালে MA ডিগ্রি লাভ করেন। শিক্ষকতাকে জীবনের ব্রত হিসেবে বেছে নিয়ে MA পাশের পর হরগোয়া কলেজে অর্থনীতির প্রভাষক পদে যোগ দেন। দীর্ঘ 35 বছরের কর্মজীবনের প্রায় বেশিরভাগ সময়ই তিনি হরগোয়া কলেজে অধ্যাপনা করেছেন। কর্মজীবনের শেষ দিকে পদোন্নতি পেয়ে ভাইস প্রিন্সিপাল হিসেবে করটিয়া সাদত কলেজে যোগ দেন। সাদত কলেজে কর্মকালে প্রফেসর পদে পদোন্নতি পেয়ে হরগোয়া কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন। 1979 সালে তিনি জনসংখ্যা শিক্ষা কার্যক্রম প্রশিক্ষণ, 1990 সালে বুনিয়াদী প্রশিক্ষণ এবং 1996 সালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক আয়োজিত হায়ার সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রশিক্ষণ গ্রহণ করেন এবং 1994 সালে তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক হিসেবে সম্মাননা লাভ করেন। 2004 সালে তিনি হরগোয়া কলেজের অধ্যক্ষ হিসেবে অবসরে যান। 1980 সালে মুন্সিগঞ্জকে নারায়ণগঞ্জ জেলার সাথে একীভূত করার তৎকালীন সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্রমপুরকে পৃথক জেলা করার আন্দোলনের তিনি আহ্বায়ক ছিলেন। 1998 সালে বিক্রমপুর সুধী সমাবেশের সাধারণ সম্পাদক অতঃপর আহ্বায়ক ছিলেন। তিনি ছিলেন আব্দুল হাকিম বিক্রমপুরের স্মৃতি সংসদের সভাপতি। এছাড়া তিনি জেলার বহু সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের পৃষ্ঠপোষক ছিলেন। তিনি মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন জেলা সমন্বয়ক ছিলেন। বিক্রমপুর ফাউন্ডেশনের শিক্ষা উপদেষ্টা হিসেবে ছিলেন আমৃত। ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব দীর্ঘদিন পালন করেন। এছাড়া তিনি অধ্যক্ষ হালদার আব্দুর রাজ্জাক শিক্ষা ভিত্তিক ট্রাস্ট গঠন করেন। অর্থনীতির উপর তার একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। ধনবিজ্ঞান তার রচিত কলেজের পাঠ্যপুস্তক। বাংলা একাডেমি প্রকাশ করেছে তার রচিত অর্থশাস্ত্রের কথা। তিনি সাপ্তাহিক রোববার, দৈনিক জনকণ্ঠ ও মাসিক অগ্রগতিদের অর্থনীতির লেখক, প্রতিবেদক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বই পড়া, আবৃত্তি, দাবা ও টেবিল টেনিস তার প্রিয় শখ ছিল। 13 জুলাই 2024 তিনি ইন্তেকাল করেন। স্ত্রী, এক পুত্র ও 2 কন্যা সন্তান সহ অগণিত পরিচিত আত্মীয়স্বজন ও কয়েক হাজার ছাত্রছাত্রীদের ভালোবাসায় সিক্ত প্রফেসর হালদার আব্দুর রাজ্জাককে বিক্রমপুর ফাউন্ডেশন শ্রদ্ধার সাথে স্মরণ করছে। ধন্যবাদ। আমি আমার লিখিত বক্তব্যের পরে আমি শুধু একটি কথা বা দুটি কথা বলবো। আজকে আরো যে দুজন প্রয়াত আব্দুর রাজ্জাক খান সাহেব এবং আশরাফ আলম কাজল, এই দুজনের সাথে ব্যক্তিগতভাবে আমাদের যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল। রাজ্জাক খানকে আমি মামা বলতাম, কারণ তার ভাগনা আর আমি সহপাঠী। সেই হিসাবে সবসময় তার খুব সান্নিধ্যে ছিলাম, স্নেহে ছিলাম। অত্যন্ত সাদা মনের লোক ছিল। এ ধরনের লোক এখন আসলে খুব কম, বিরল। আর আশরাফ আলম কাজল, তার সম্বন্ধে অনেকেই বলেছেন। আমি শুধু বলবো যে এত অসুস্থতা শরীরেও সে প্রায়ই আমার অফিসে চলে আসতো। কখনো কারোর সাথে নিয়ে আসতো, কখন নিজে একটা লাঠি নিয়ে চলে আসতো। আমরা আশ্চর্য হতাম। আমি বলতাম, আপনি যখন আসতে চান আমাকে বললে আমি গাড়ি পাঠিয়ে দিব। তো সে বাদ মানতো না, বাদ মানার লোক ছিল না। তো আমি সবারই রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ খান নজরুল ইসলাম হান্নান। এবারে হালদার আব্দুর রাজ্জাকের উপর মূল বক্তব্য রাখবেন বিক্রমপুর ফাউন্ডেশনের সহসভাপতি জনাব মোহাম্মদ জয়নাল আবদিন। এরপরে বলবে মূল বক্তব্য বলে ওরা কি বক্তব্য দেবে? বাবার উপরে পরে এইভাবে চলে। বিক্রমপুর ফাউন্ডেশনের প্রথম জীবন সদস্য জনাব মরহুম আব্দুর রাজ্জাক খান, জীবন সদস্য এবং আমাদের
শিক্ষা উপদেষ্টা প্রফেসর হারুন আব্দুর রাজ্জাক এবং বিক্রমপুর ফাউন্ডেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক আশরাফ আলম কাজলের স্মরণে দোয়া ও স্মরণ সভার শ্রদ্ধেয় সভাপতি, আমাদের ফাউন্ডেশনের সভাপতি গ্রুপ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত খান মোহাম্মদ নজিব, সহ সভাপতি জনাব শহীদুর রহমান লাল, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন আহমেদ এবং 3 জনের পরিবারের সদস্যবৃন্দ এবং বিক্রমপুর ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাকে প্রফেসর রাজ্জাক স্যার সম্পর্কে বলতে বলা হয়েছে। স্যারকে আমি দেখার আগে তার নাম জানি তার একটা স্মৃতির মাধ্যমে। শ্রীনগর অগ্রণী ব্যাংকের ম্যানেজার ছিলেন তখন মেজবাউল ইসলাম। সে আমাদের থেকে বয়সে বড় হলেও আমাদের সাথে চলাফেরা করতেন এবং প্রত্যেকদিন আমরা তার অফিসে গিয়ে চা খেতাম। একদিন দেখে বলতেছে, তাড়াতাড়ি আসো, একটা চিঠি পড়ে শোনাবো। চিঠিটা উনি পড়লেন, লেখছে প্রিয় মেজবা। তারপরে রাজ্জাক স্যার তার ওয়াইফের নাম লিখেছে। ওয়াইফের নাম লিখেছে সে গত এত তারিখে এক মহা বিস্ফোরণ ঘটিয়েছে। কি? বিশ্ব জনসংখ্যায় আরেকটি মানব সন্তান সে যুক্ত করেছে, মানে তার একটি কন্যা সন্তান হয়েছে। সেই মেসেজটা সেই ভাষায় দিছে বন্ধুকে। তাই আমি বললাম যে চিঠি কে লিখেছে? সরাসরি বলতেই পারতো যে আমার একটা মেয়ে সন্তান হয়েছে, আরো ভাষাটা আরো খুব অলংকার দেওয়া। আমি ভাবলাম যে এই লোক নিশ্চয়ই খুব রসিক লোক হবে। সেইকে বলো যে হরমোহন কলেজের ইকোনমিক্সের প্রফেসর হারুন আব্দুর রাজ্জাক। তাকে আমি প্রথম দেখি 1975 সালে বিএ পরীক্ষা দিতে গিয়ে সেন্টারে আমাদের যেই বড় হল রুমে আমাদের সিট পড়েছিল 8:30। একজন লম্বা ছেলে হয়তো কাউকে সাপ্লাই করতে গেছে, স্যারে দেখে এমন একটা ধমক দিল, সেই ছাত্র একদম দৌড় দিয়ে রুমের বাইরে চলে গেল। আমি নিলাম মনিকে, বলো যে উনি রাজ্জাক স্যার। তারপরে তার সাথে আমার অনেক সখ্যতা হয়েছে। স্যার সাথে আমি বিভিন্ন সময়ে, বিশেষ করে আব্দুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদ করতে গিয়ে, তারপরে নারায়ণগঞ্জের সাথে মুন্সিগঞ্জকে দিয়ে দেওয়ার বিরুদ্ধে যে আমরা আন্দোলন করেছি, সেই আন্দোলনে স্যারের সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আমাদের আরেক প্রফেসর ছিলেন রশিদ স্যার। রশিদ স্যারের জন্মদিন আমরা পালন করতাম, রাজ্জাক স্যারকে আমরা নিয়ে যেতাম সাথে করে। রাজ্জাক স্যার বলতেন যে আমার নাম নিয়ে যে এরকম ছাত্র থাকলে স্যারদের জন্মদিন তো হবেই। রশিদ স্যার অসুস্থ হয়ে গেলেন হঠাৎ করে। আমরা বুঝতে পারলাম যে রশিদ স্যার তো বেশি দিন বাঁচবেন না, স্যারের পার্কিনসন্স হয়েছে। স্যারকে আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রে সম্বর্ধনা, সেই সম্বর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেছিলেন রাজ্জাক স্যার। রাজ্জাক স্যারের সাথে আমাদের সম্পর্কটা ছিল এরকম যে আমরা শুধু তার ছাত্র না, তার ভাই, একজন মুরব্বী, ভালো পরামর্শ পাওয়া যেত তার থেকে। এবং তিনি অত্যন্ত মানবিক ছিলেন এবং সাহসী ছিলেন, ওই ম্যান করে চলতেন না তিনি। রাজ্জাক স্যার এরকম মুন্সিগঞ্জে ওই যে হিসেবে বলছে, তো ওই বইটি অবশ্য 75-এর 15 আগস্টের পরে লেখা। এই বইটা এরকম একটা বই লেখছে, জানার পরে আমি বইটা সংগ্রহ করলাম, পড়লাম। 2-1 জায়গা একটু খারাপ লাগছে তখন। পরে স্যারের সাথে আমাদের প্রায় আলাপ হতো রাজনৈতিক বিষয়ে, দেশের অবস্থা নিয়ে, বঙ্গবন্ধুর অবদান নিয়ে। এবং পরে কিন্তু রাজ্জাক স্যার বঙ্গবন্ধু বলতেন এবং বঙ্গবন্ধু লিখতাম। এবং সিরাজুল ইসলাম চৌধুরীও কিন্তু এখন বঙ্গবন্ধু বলেন। এই যে ওই সময় যে সাহসী ভূমিকা, এই যে কেউ কথা বলে না, তিনি একটা বই লিখে ফেললেন, এটা কিন্তু সবাই পারে না। ব্যতিক্রম ছিলেন এবং একজন আদর্শ শিক্ষক ছিলেন। তার অর্থনীতির যে বইটা, এটা বাংলা একাডেমি প্রকাশ করেছে, এটা আমার সংগ্রহে আছে। আমি যখন নাকি অর্থনীতির বিষয়ে কোনো কিছু লিখতে যাই, স্যারের বই দেখি, ওখান থেকে আমি তথ্য নিই, বা আমার জানার কোনো কিছু যদি ঘাটতে থেকে ওখান থেকে আমি পড়ি, জেনে নিই। রাজ্জাক স্যার মানবিক ছিলেন, প্রকৃত শিক্ষক ছিলেন। স্যারের সাথে আমাদের প্রায়ই দেখা হতো। স্যারের যে সিরাজ দিঘা তার ছেলে যে বাড়ি করছে,
ওইটাই স্যারের সাথে আমার শেষ দেখা চর মোড়। সেখানে আমরা প্রায় একদিনের অর্ধেক পর্যন্ত ছিলাম ইসামতি নদীর পাড়ে, এবং সেখানে আমাদের আরেকদিন যাওয়ার কথা ছিল। রাজ্জাক স্যারের ডাইরেক্ট ছাত্র আলী আহমেদ ভাই আমার সাথে আসেন, বরগুনা কলেজের ডাইরেক্ট ছাত্র। স্যারের সাথে প্রোগ্রাম হলো যে স্যারের সাথে আমরা ওই বাড়িতে গিয়ে আরো একটা দিন কাটাবো, কিন্তু স্যার অসুস্থ হয়ে পড়ায় বা বললেন যে না সে যাবে না আজকে, হ্যাঁ, এবং যাওয়া হয়নি। স্যারের পরে অসুস্থ হয়ে পড়েন এবং এমন একটা রোগ হইলো যে ওই রোগটা আর ভালো হয় না। টেলিফোনে কথা হতো, ফেসবুকে কথা হতো। আমি এবং এলাম দেখতে যাব করতে করতে গিয়ে পরে খবর পেলাম যে স্যার চলে গেছে। আমি ধন্যবাদ যাই যে বিক্রমপুর ফাউন্ডেশন আমাদের এই তিনজন কীর্তি সন্তানকে, প্রথম জীবন সদস্য রাজা খান, যার বাবাকে পাকিস্তান আর্মি ধরে নিয়ে গেছিল 1971 সালের মে মাসে, এবং হাওলাদার আব্দুল রাজ্জাক স্যার, যাকে চেয়ারম্যান করে আমরা বৃত্তিগুলো দিতাম, শিক্ষক উপদেষ্টা দায়িত্ব পালন করেছেন। আর আশরাফ আলম কাজল তো বন্ধু মানুষ। আশরাফ আলম কাজলের সাথে আমার অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমরা বেড়াইতে গেছি বরিশালে, ভোলায়, জিএমজি দেখেছি, আরসি স্টিমারে, হ্যাঁ। তারপরে আমরা উপহার বিনিময় করতাম, প্রায়ই দেখা হতো। কাজলের খুব প্রিয় ছিল অফিসার্স ক্লাবের ভেজিটেবল স্যুপ। আমাকে বলতো যে আপনি গেলে কিন্তু আমার ফোন দিবেন, এবং আমি ওর শেষ দিকে কাজলের জন্য আমি বেশি করে অফিসার্স ক্লাবে যেতাম। অমুক তারিখে তুমি আসো, আমরা একত্রে বসে গল্প গুজব করবো। তারপরে হান্নান বলেছে যে সে লাঠি নিয়ে চলে যেত, হ্যাঁ। তারপরে সে অন্যের উপভোগ হতে চেষ্টা করত। এই বিক্রমপুর ফাউন্ডেশন করে সে চাকরিতেই ঢোকেনি। আমি তাকে কঠোরভাবে শাসাইতাম যে তুমি এইগুলি করো, তোমার নিজের একটা আর্থিক একটা কর্মসংস্থান করতে হবে, তারপরে সে সিটি ব্যাংকে যায়। এই যে নিজের জন্য করা, নিজের জন্য ভাবা, এটা তার মধ্যে ছিল কম। আমি আব্দুল রাজ্জাক খান এবং হাওলাদার আব্দুল রাজ্জাক স্যার, আশরাফ আলম কাজলের আপনার মাগফিরাত কামনা করি। আমরা নিশ্চয়ই তাদেরকে ব্যস্ত নসিব করবেন। আপনারা যারা এসেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমাদের সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন আহমেদ, তার এই জায়গা আমাদের অনুষ্ঠান করার জন্য ছেড়ে দিয়েছেন। আমি বাংলাদেশ গণশিল্প উন্নয়ন সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব মোহাম্মদ জয়নালউদ্দিন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রয়াত হাওলাদার আব্দুর রাজ্জাক পরিবারের দুজন সদস্য, একজন তার শোকার্ত পুত্র রায়হান জামিল দীপু এবং তার কন্যা, কনিষ্ঠ কন্যা উপস্থিত রয়েছেন এখানে তামান্না জেরিন, ডক্টর তামান্না জেরিন। এখন আমি হাওলাদার আব্দুর রাজ্জাক তার পিতার উপরে তাদের প্রতিক্রিয়া শোনার জন্য অনুরোধ করব তার কনিষ্ঠ কন্যা তামান্না জেরিনকে। ডক্টর তামান্না জেরিন এখন তার পিতার উপর অনুষ্ঠানের সভাপতি এবং উপস্থিত সুধী মণ্ডলী, সবাইকে আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। এখানে যারা আছেন সবাই আমার বয়োজ্যেষ্ঠ, আমার বাবার বন্ধু সম, ছাত্র বন্ধু সম হতে পারে। আসলে আমাদের সম্পর্কটা বন্ধুর মতোই। ছাত্র বা শিক্ষক, যে কোনো সম্পর্কে বন্ধুত্ব না থাকলে সম্পর্কগুলা ঠিক জমে না। সো বাসায় বাবা বন্ধুর মতোই ছিলেন। আচ্ছা, বাবা সম্পর্কে বলার আগে একটুখানি দুঃখ প্রকাশ করছি আমাদের আসতে একটু দেরি হওয়ার জন্য। আসলে আমরা টাইম মতোই নিচে ছিলাম। আমার চিনতে একটু অসুবিধা হয়েছিল, অনেক ঘুরে চিনে এসেছি।
আর ওই যে আঙ্কেল বললেন, জয়নাল আঙ্কেল, বিক্রমপুরের যে বাসা করেছে আমার ভাইয়া, ভাইয়া হচ্ছে ডিরেক্ট সেখান থেকে এসেছেন আর কি। তো দুইজনে মিট করে দেন হচ্ছে নিচেই দাঁড়িয়েছিলাম আমি, তো একসাথে উপরে উঠতে গিয়ে আসলে একটু দেরি হয়ে গেছে, আমি দুঃখ প্রকাশ করছি। আসলে ছোটবেলায় আমাকে ছোটবেলা থেকে অনেকেই জানে এখানকার, আমি অনেক ধরনের কালচারাল অনুষ্ঠানের সাথে জড়িত ছিলাম। এমন কোনো বাৎসরিক জাতীয় অনুষ্ঠান হতো না আমি পার্টিসিপেট করতাম না, এবং সেটা আমার বাবার জন্যই। শিক্ষা সপ্তাহ, শিশু একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, 3টা বাৎসরিক জাতীয় পর্যায়ে অনুষ্ঠান হতো। প্রথম দিকের অনুষ্ঠানগুলো মুন্সিগঞ্জে, পরবর্তীতে ঢাকায় এসে কমপ্লিট করতে হতো। তো এই সব কিছু, এই সংস্কৃতি মোনা, এই বিষয়গুলা আমার বাবার থেকে এসেছে। উনি যথেষ্ট সংস্কৃতি মোনা ছিলেন। আমি এখানে সবাইকে আঙ্কেল হিসেবে ডাকছি, কারণ আমি আসলে ওইভাবে সবাইকে চিনতে পারছি না। তো আপনি বললেন যে ওনার অনেক ধরনের শখ ছিল, দাবা বা পছন্দ ছিল। আসলে আমি বলবো বাবার মানে শখের কোনো সীমাই ছিল না। তাকে তার সবকিছু শিখতে ইচ্ছা হতো। এত বয়সে বিছানায় পড়েছিলেন, তারপরও সবকিছু শিখতে ইচ্ছা হয়। এটা কিভাবে করে রে, মোবাইল দিয়ে এটা কিভাবে বানায় রে, ওই কার্টুনটা কিভাবে করে, এইটা কিভাবে তৈরি করে, এবং খুব আক্ষেপ করতেন যে আমি এখন এগুলো কেন করতে পারছি না, আমি কেন শিখতে পারছি না। বাবার এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আমার মনে হয় বাবার জীবিত অবস্থায় যতটুকু প্রভাব আমাদের উপর ছিল, মারা যাওয়ার উপর প্রভাব কয়েক গুণ বেড়ে গেছে। এবং মাঝে মাঝে মনে হয় যে দিন দিন হয়তো আমি বাবা হয়ে উঠছি। আঙ্কেল বললেন যে বাবা খুব সাহসী ছিলেন। আসলে একটা মানুষ ঘরের ভিতরে একরকম, বাইরে আরেক রকম। আমরা এখানে প্রত্যেকটা মানুষ তার সংসার জীবনে একরকম, বাইরের মানুষদের সাথে আবার অন্যরকম। দুইটা ঠিক যেন মিশ খায় না। সো আমরা আসলে ঘরের ভিতরে বাবাকে যেইভাবে চিনি, আপনারা আবার আরেকভাবে চিনেন, যেইভাবে হয়তো আমরা অতখানি চিনি না। যেমন আমার বাবা আসলে 4 বছর আইবিডি, ইনফ্লামেটরি বাউল ডিজিজ রোগে আক্রান্ত ছিলেন। ডায়রিয়া, যে কোনো কিছু খায় ডায়রিয়া হয়ে যায়, এবং একদম শেষ দিকে একদম স্কিনি হয়ে গিয়েছিলেন, জাস্ট মনে হয় হাড়, ব্ল্যাক, একদম ব্ল্যাক। তো যে কোনো কিছুই হতো আর কি, তখন অত অসুস্থ হয়নি, বা কোনো কিছু একটা সুগার টেস্ট করবে বা ব্লাড টেস্ট করবে, একটা সুই ফুটানে কেউ জন্মের ভয় পেতেন। এইসব দিকে প্রচন্ড ভীতু ছিলেন, কিন্তু মন মানসিকতায় অনেক সাহসী ছিলেন অবশ্যই। এবং উনি আসলে অনেক 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 বেশি আসলে প্রভাবিত করেছেন আমাদের জীবনে। আমার ভাইয়া রায়হান, জামিল, দীপু, এই 4টা বছর আমরা কখনো কল্পনাও করিনি যে ছেলেরা এতভাবে কেয়ার করতে পারে, বাবাকে এতখানিও কেয়ার করতে পারে। আমরা বোনরাও এতখানি পারিনি। আমি আমার বাবার সাথে থাকি না, আমি তার কি হচ্ছে সিদ্ধেশ্বরে আমি জব করি, আমার সংসার, আমার বোন থাকে, আমার বাবারা 4 তলায়, আমার বোন 5 তলায় থাকে। তো আপু অনেকখানি টেক কেয়ার করতে পেরেছেন, কিন্তু যেটা আমি আসলে পারিনি। যদি আমার সবসময় মনে হতো, বাবাও এটা অনেক সময় বলতেন যে প্রকাশ পেত বাবার কথা। বাবা আমাকে অনেক ভালোবাসতেন, অনেক, এবং আমার যে কোনো ডিসিশন ছোট হলেও মনোযোগ দিয়ে শুনতেন, এবং সেটা অনেকের কাছে বলতেনও। আমার বাবার কাছে যারা গিয়েছেন শেষ অবস্থায়, আমার বাবার
কাছে কেউ গেলে হাতটা বাড়িয়ে দিতেন, চিকন একটা কালো হাত এইভাবে বাড়িয়ে দিতেন। উনি ভরসা খুঁজতেন, হাতটা ধরে রাখলে উনি ভরসা পেতেন। ওনার কাছে গেলেই হাতটা বাড়িয়ে দিবেন, কথা বলার আগেই হাতটা বাড়িয়ে দিতেন যে আমার হাতটা ধরো। উনি খুব ভালো ফিল করতেন। তো যখন বুঝতে পারলাম বাবা মারা গেছেন এবং তাকে কর্মজীবী হসপিটালে নিয়ে আসা হচ্ছে, মোটামুটি নিশ্চিত ঘরোয়া ভাবে যে উনি বেঁচে নেই, ওই হসপিটালে গিয়ে রাত কয়টা 10:30 দিকে আমি অপেক্ষা করছি অ্যাম্বুলেন্স আসবে আসবে, কেমন দেখি আইসিইউতে হয়তো নিয়ে যাওয়া হবে, দৌড়াচ্ছি আইসিইউ আর নিচে, আইসিইউ আর নিচে জেনারেলে। যাই হোক বাবা আসলো, কিন্তু হাত বাড়িয়ে দিলেন না। আমাদের সাথে বাবা ছিলেন বন্ধুসুলভ এবং আল্লাদি কিছুটা, খুব আল্লাদি ছিলেন উনি। একটু যেমন বাচ্চারা মুখ ভার করে বসে থাকে, কথা বলে না, রাগ দেখায়, আম্মুর সাথে কিছুটা রাগ হলেও হয়তো কিছু খেতে মানা করেছে, যে কারণ অনেক অসুখ বিসুখ ছিল, ডায়াবেটিস, হার্টের প্রবলেম, ওপেন হার্ট সার্জারি হয়েছে, তো সব খাবার খাওয়া তো ছিল না। তো আমার উপর সবচেয়ে বেশি রাগটা হতো এবং মুখ ভার করে বসে থাকতেন, ছোট বাচ্চা একটা যেভাবে ভার করে বসে থাকতো। আর আমি আমার দেখা, আমি তো আসলে অত কিছু দেখিনি, আমার দেখা খুব সুন্দর, সুস্থ, হাস্যোজ্জ্বল এবং পরিচ্ছন্ন একটা জীবন আমি আমার বাবা মায়ের মধ্যে দেখেছি। এবং এটা আমি দেখেছি, আমি লাকি। আমাদের এই প্রজন্মেও আশেপাশে যেখানেই দেখে আমি সেটা আসলে দেখিনি এখন পর্যন্ত, এর চেয়ে বেশি খুব হাস্যোজ্জ্বল এবং হাসি খুশি প্রাণবন্ত একটা জীবন। তো আমি এটা দেখেছি এবং এটা আমার, আমি এটা পরিচর্যা করি এবং আমার যে স্টুডেন্টরা আছে তাদেরকে আমি চেষ্টা করি আমার বাবার যে দর্শন, যে ফিলোসফি, সেটা কিছুটা হলেও কন্টিনিউ করার। আর আমি আসলে এখানে এই দরজা দিয়ে ঢোকার সাথে সাথে আমি মানে বুকের মধ্যে মানে খুব একটা কিছু একটা বাড়ি দিল, এরকম মনে হলো। 3 দিকে 3টা স্ক্রিনে বাবার ছবি, আমার ঘরে বাবার ছবি নেই, আমি লাগাই না, এরকম ছবি হয়ে যায় মানুষ। কাজল আঙ্কেল, আমি আব্দুল রাজ্জাক খান, ওনাকে আমি ঠিক চিনতে পারছি না, কিন্তু কাজল আঙ্কেলের কথা আমার মনে আছে। আমি ছোটবেলায় ওনাকে দেখতাম, কেন জানি ওনাকে আমার ওই ছোট মনে, ইনোসেন্ট মনে ওনাকে আমার ভালো লাগতো। খুব সুন্দর পরিচ্ছন্ন, আব্বার সাথে সবসময় দেখতাম, তারপরে কখনো আজ পর্যন্ত দেখাই হয়নি। এবং যেদিন এই ফ্লায়ারটাই, জাস্ট এই ফ্লায়ারটাই আমার ভাইয়া আমাকে যখন পাঠালো, আমি দেখে অবাক হয়ে গেলাম, উনি নেই। আমি আর আসলে বেশি দীর্ঘায়িত করবো না। ধন্যবাদ এই ধরনের অনুষ্ঠানে আয়োজন করার জন্য।